ভাইয়া। দিয়ে দিছি। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, সবাই একটু দেখো আমাদের যে শীটটা দিছি শীটটাতে দেখো ফার্স্টে ডোমেইন বলতে কি বোঝায়। ধরো একটা ওয়েবসাইট, এখানে আমার একটা ওয়েবসাইট আছে whatminhajulasifwrite.com। এটা আমার একটা পার্সোনাল ব্লগ সাইট, এখানে আমি বিভিন্ন ব্লগিং গুলো করি। ওকে, তো এই যে নামটা দেখতেছো whatminhajulasifwrite, এটা আমার একটা পার্সোনাল ডোমেইন। এছাড়া তোমরা যার যেই নামটা আছে সেই নামের উপরে ডোমেইনটা নিতে পারো। তো ধরো শাকিল সিএসি, হ্যাঁ, এখন এটা ওর নাম, এই নামে একটা ওয়েবসাইট থাকা উচিত। তাহলে shakilcac.com হবে ওর ওয়েবসাইটটা। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটের মধ্যেই কাজ করব। একটা ওয়েবসাইটের মধ্যে বা একটা ডোমেনের মধ্যে মাল্টিপল ওয়েবসাইট তৈরি করা যায়। কিভাবে করা যায় আমি পরে দেখাচ্ছি। এখন সবার প্রথমে এই যে নামটা whatminhajulasifwrite, এটাকে কি বলতেছে আমরা ডোমেইন। এটা কি ক্লিয়ার সবাই? জি ভাই। আচ্ছা, এই ডোমেইনের মধ্যে ঢোকার পর বিভিন্ন ডিজাইন দেখা যায়, বিভিন্ন লেখা দেখা যায়, ভিডিও দেখা যায়, ছবি দেখা যায়। এই যে কন্টেন্ট গুলো আমি রাখলাম ওয়েবসাইটের মধ্যে, এটাকে এগুলোর কোথায় রাখা হয়? এটা একটা সার্ভারের মধ্যে রাখা হয়। সার্ভারটা কি জিনিস? সার্ভার হচ্ছে একটা হার্ড ডিস্কের মতো। মনে করো আমাদের এখানে দেখো একটা সার্ভারের ছবি দেখা যাচ্ছে, যেখানে অনেকগুলো এরকম কেবিনেট 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 করা থাকে। প্রত্যেকটা কেবিনেটের মধ্যে হার্ড ডিস্ক থাকে। প্রত্যেকটা হার্ড ডিস্ক মনে করো 1000 জিবি করে। তো ডোমেন হোস্টিং সাধারণত 1 জিবি 2 জিবি এভাবে কিনে নিতে হয়। তো তুমি যখন 1 জিবি কিনে নিবা, তখন এইরকম একটা হার্ড ডিস্কের মধ্যে তোমার ইনফরমেশন গুলো সেভ করা থাকবে। তার মানে কি, কোনো একটা জায়গার যেহেতু, আর এটাকে অনেকে ক্লাউড সার্ভার বলে, কারণ আমি এটাকে দেখতে পাচ্ছি না। মনে করো তুমি একটা কোম্পানি থেকে সার্ভার কিনলা, সার্ভার যে কথা, হোস্টিং সেই কথা, একই কথা। তো ওই সার্ভারটা হয়তোবা আমাদের যে সার্ভার আছে সেই সার্ভারটা ধরো ম্যানচেস্টার সিটির কোনো একটা সিটিতে আছে, সেই সিটির কোনো একটা বিল্ডিং এর মধ্যে কোনো একটা রুমের মধ্যে আছে, আমি জানি না আসলে কোন জায়গায় আছে, তাই না? এই জন্য আমরা এটাকে ক্লাউড বলতেছি বা মেঘ বলতেছি। ক্লাউড মানে আননোন কোনো জায়গা, কিন্তু আসলে ওটা একটা হার্ড ডিস্ক বা একটা কম্পিউটারের মতো সিম্পল। হ্যাঁ, ওই কম্পিউটারের মধ্যে ফাইলগুলো স্টোর হতে থাকে। ওই কম্পিউটারের ব্যাকআপ থাকে, পুড়ে গেলে ব্যাকআপ থাকে, 3 দিন 4 দিনের ব্যাকআপ রাখা হয়, যার কারণে আমাদের ওয়েবসাইটের সাইটগুলো কখনো মুছে যায় না। হার্ড ডিস্ক যেরকম ক্র্যাশ করে, এখানে ক্র্যাশ করলে রিকভার করার সিস্টেম থাকে। তার মানে ডোমেইন হচ্ছে নাম, এটাকে ডোমেইন বলা হয়। আর হোস্টিং বা সি প্যানেল আমি যেটা বললাম 1 জিবি 2 জিবি 3 জিবি হার্ড ডিস্ক করা হয়। ওকে, তা এই সার্ভারটাকে আমরা হোস্টিং বলি। আর ডোমেইন হোস্টিং একসাথে লিংক করা হয়ে গেলে সেটাকে আমরা বলি সি প্যানেল। সি প্যানেলটা কি জিনিস আমরা একটু দেখে আসো। হোস্টিং ডোমেইন ক্লিয়ার? ডোমেইন মানে ওয়েবসাইটের নাম, হোস্টিং মানে যেখানে রাখা হয়েছে সেটাকে আমরা হোস্টিং বলতেছি। দুটাকে একসাথে লিংক করা হলে আমরা সি প্যানেল বলি। অর্থাৎ তোমরা যখন ডোমেইন হোস্টিং কিনবা, আর ডোমেইন হোস্টিংটা কিনাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা ক্লায়েন্টের সাইটে কাজগুলো না করে আমি আমার সাইটে কাজগুলো করব। আমার সাইটে কাজগুলো করলে কি হবে, ক্লায়েন্ট যদি পেমেন্ট না দেয় আমার সাইটটা থেকে গেল। আর অনেক সময় ক্লায়েন্টের সাইটে যদি ডাইরেক্ট কাজ করি, ক্লায়েন্ট অনেক সময় পেমেন্ট না দিয়ে চলে যায়। দুইটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে, ক্লায়েন্টের সি প্যানেলে হঠাৎ করে কাজ করতে গেলে তোমাদের একটু অসুবিধা হতে পারে, এই জন্য আগেই সি প্যানেল প্র্যাকটিস করা উচিত। সি প্যানেলে ঢোকার জন্য whatminhajulasifwrite তোমার ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে সি প্যানেল লিখতে হয়। তখন তোমার কাছে একটা আইডি এবং পাসওয়ার্ড চাবে। যখন তুমি ডোমেন হোস্টিংটা কিনবা, তখন তুমি এই সি প্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যাবা। লগ ইন করলাম। তাহলে দেখো, সি প্যানেলে ঢোকার পর তোমার ডোমেইন একটা আর একটা হোস্টিং, এই দুইটা লিংক করা অবস্থায় পেয়ে গেছো। তো সি প্যানেলে ঢোকার জন্য আইডি পাসওয়ার্ড, এটা যখন তুমি পারচেজ করবে তখন তুমি পেয়ে যাবা। আচ্ছা, ডোমেইন হোস্টিং পারচেজ করার জন্য বেসিক্যালি বিভিন্ন ধরনের ডোমেইন আছে, বিভিন্ন ধরনের হোস্টিং আছে। অনেক ডোমেইন তুমি $1 $2 কিনতে পারবা, আবার অনেক ডোমেইন কিনতে গেলে অনেক ডলারও লাগবে। তো সাধারণত ডোমেইন গুলা তোমার ফ্রি আছে কিনা, অর্থাৎ তুমি তোমার নামে ডোমেইনটা ফ্রি পাচ্ছ কিনা সেটা চেক করার জন্য internetbs.net নামে একটা সাইট আছে। আমি সাইটটার লিংক এখানে দিয়ে দিচ্ছি। চেক ডোমেইন অ্যাভেলেবেল, অর্থাৎ তুমি যে ডোমেইনটা নিতে চাও, ধরো কোরবানবিডি তো আমি নিয়ে নিছি, কোরবানবিডি.com। এটা নিতে পারবো না, এটা 1 বছর 2 বছরের জন্য রেজিস্ট্রেশন করা হয়। দেখো যে কোরবানবিডি.com দিয়ে আমি সার্চ করে দেখি পাই কিনা। একবার যখন একটা ডোমেইন নিয়ে নেওয়া হয়, 1 বছর 2 বছর 10 বছরের জন্য নেওয়া হয়, এটা অলরেডি টেকেন, তুমি এটা নিতে পারবে না। এখন তুমি তোমার নামে নিতে পারো। মনে করো আজিজুর রহমান h.com, কোনো একটা ডোমেইন, মনে করো তোমাদেরই কোনো একটা নাম, তোমাদের নামের উপরে ডোমেইনগুলো নেওয়ার ট্রাই করবা। এক্সপ্লোর করলে দেখবা এই ডোমেইনটা যদি ফ্রি থাকে, তুমি দেখবে এখানে ডোমেইনটা অ্যাভেলেবেল দেখাচ্ছে। আচ্ছা, এটা কি সবাই বুঝতে পারছো? এখন জি ভাই। অ্যাভেলেবেল কিনা এতটুকুই চেক করবা। আর কিনতে যাওয়ার দরকার নেই, কারণ কিনতে গেলে ডলার লাগবে, মানে কার্ড লাগবে, ডলার লাগবে। ওকে,
আচ্ছা, এখন ডোমেইন বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায়, বিভিন্ন ডোমেইন বিভিন্ন ধরনের প্রাইস হয়, তবে অনেকে অনেকে $1 এক বছরের জন্য দেখি কিনে ফেলে, কিন্তু পরের বছর তারপরের বছর প্রায় 3 গুণ 4 গুণ দাম বাড়ায় নেয় ওরা। আর ডোমেইনটা এমন একটা জিনিস, এটা তোমার ব্র্যান্ডিং এর মতো। ধরো এখন আমি মিনাজুল আসিফ এই নামটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। minajul-asif.com বা what minajul asif right এই ডোমেইনটা আমার অনেক পরিচিত হয়ে গেছে, বা কোডমন বি ডোমেইনটা অনেক পরিচিত হয়ে গেছে। পরে যতই দাম বাড়াক আমার আমার এটা রাখতেই হবে। তো বেসিক্যালি ওরা ছাড়েও না ওদের কাছ থেকে, আবার প্রাইসটাও বাড়ায় দেয় ডাবল। এই জন্য ডোমেইন হোস্টিংটা নেওয়ার সময় খুব ইম্পর্টেন্ট জিনিসটা, তুমি কোথা থেকে ডোমেইনটা হোস্টিংটা নিচ্ছ। ডোমেইন হোস্টিংটা যে কোনোখান থেকে নিতে পারো, এরকম আরো অনেকগুলো ডোমেইন হোস্টিং এর প্যানেল আছে লাইক নেমচিপ, গোড্যাডি, আর ওইগুলোতে আসলে ডোমেইন হোস্টিং আলাদাভাবে পারচেজ করে লিংক করতে হবে। এবং তোমার যদি ডলার থাকে ইউ ক্যান পারচেজ, বা তুমি যেখান থেকে কমফোর্ট ফিল করো সেখান থেকে পারচেজ করতে পারো। তো ডোমেইন হোস্টিং এর সি প্যানেলে অ্যাক্সেস করার জন্য তোমার প্রাইস সেটটা হচ্ছে, মানে আমাদের এন্ড থেকে zorait.com হচ্ছে আমাদের সিস্টার কনসার্ন, বা আমরা এটাকে ম্যানেজ করি, আমাদের মেম্বাররাই ম্যানেজ করে। জোরা আইটিতে গিয়ে তোমরা সার্চ করে কথা বলতে পারো ডোমেইন কিরকম, প্রাইস কিরকম, ডোমেইনের সাপোর্ট কিরকম। বেসিক্যালি এটা হচ্ছে এরকম একটা জিনিস, ডোমেইন হোস্টিং এক একটা স্টুডেন্ট এক একটা সার্ভারের কাছ থেকে কিনতে কিনতে আমরা দেখা যায় যে কি সার্ভারের এক এক রকমের প্রবলেমে সাপোর্ট দিতে দিতে আমাদের অনেক সময় চলে যায়। তো সাপোর্টটাকে একটু ন্যারো ডাউন করার জন্য আমরা কি করি, একটা জায়গা থেকে আমরা হোস্টিং কিনি, স্টুডেন্টদেরকে দিয়ে দিই, যার কারণে সে হোস্টিং এর প্রবলেমটা আমরা জানি। তোমরা যখনই কোনো প্রবলেমটা বলবা হোস্টিং এর, সেই প্রবলেমটা আমরা ইজিলি সলভ করতে পারবো। অর্থাৎ সাপোর্ট সিস্টেমটা আমাদের হোস্টিং থেকে যখন নিবা তখন সাপোর্ট সিস্টেমটা আমরা সাপোর্ট দিব, কিন্তু অন্য হোস্টিং এর প্রবলেমগুলো তোমাদের নিজেদের সলভ করে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো এটা। তার মানে হোস্টিংটা হচ্ছে এরকম একটা জিনিস যে আমাদের আসলে সাপোর্টটা কমানোর জন্য আমরা একই জায়গা থেকে ডোমেইন হোস্টিং নিয়ে আমরা তোমাদেরকে প্রোভাইড করি। আর ডোমেইন হোস্টিং এর প্রাইসটা এরকম সেট রাখা হয়েছে, লাইক আমরা 1 জিবি ডোমেইন এবং হোস্টিং 1800 টাকা 1 বছরের জন্য, হ্যাঁ। আর এখানে এখানে আরো কিছু ফিচার আছে, আমি ফিচারগুলো বলতেছি। আর 2 জিবি নিলে হচ্ছে 2300 টাকার মতো। তো 2 জিবিতে তুমি মোটামুটি 10টার মতো সাইট রাখতে পারবা বড় বড়, আর 1 জিবিতে 2টা 3টার মতো হবে সাইট, হ্যাঁ। তো 2 জিবিতে বেসিক্যালি এনাফ, মানে 2 জিবি নিলে আর লাগে না আর কি। তুমি 3 জিবি 4 জিবি 5 জিবি 100 জিবিও নিতে পারো, প্রত্যেক জিবির জন্য 500 টাকা করে বাড়বে। অর্থাৎ 1 জিবি 1800 টাকার পর প্রত্যেক জিবি 500 টাকা করে অ্যাড করলাম। আর ডোমেইন হোস্টিং এর পেমেন্টটা এখন যারা করতে পারবা না, তারা পেমেন্টটা 1 সপ্তাহ বা এরকম একটু সময় নিয়ে তুমি পেমেন্টটা করতে পারবা, যাতে ডোমেইন হোস্টিং এ প্র্যাকটিস করতে পারো। হোস্টিংটা আমরা তোমাদেরকে দিয়ে দিব যদি আমাদের কাছ থেকে কিনতে চাও। সেক্ষেত্রে আমাদের আলমগীর এবং শফিউল দুজন আছে। শফিউল, তুমি তোমার ফেসবুকে আইডি একটু দাও। যদি জোড়া আইটিতে নক করে কাউকে না পাও, তাহলে তুমি শফিউলকে পার্সোনালি নক করতে পারবা, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, জি ভাই, দিয়েছি ভাই। তোমার প্রোফাইলে লিংকটা দিয়ে দাও, ওকে নক করলে ও তোমাদের ডোমেইন হোস্টিংটা পেমেন্টটা করার পর, অথবা পেমেন্ট না করলেও তুমি পরবর্তীতে পেমেন্ট করবা 7 দিন সময় নিয়ে, এইরকম অবস্থাতেও ডোমেইন হোস্টিংটার অ্যাক্সেস নিয়ে নিতে পারো। আচ্ছা, এবার খেয়াল করো ডোমেইন হোস্টিং এ বেসিক্যালি ফিচার কি কি। আমি আসলে যে সার্ভারটা ইউজ করি এটা ম্যানচেস্টার সিটির একটা সার্ভার, যেটা আসলে এসএসডি সার্ভার, এবং এসএসএলটা ফ্রি। হোয়াট ইজ এসএসএল? এসএসএলটা হচ্ছে একটা ওয়েবসাইটে যখন আমরা ভিউ করি তখন এরকম একটা তালা দেখায়, তাই না? এই তালাটাকে বলা হয় সাইটটা সিকিউর, এবং এটা এসএসএল ইনেবলড। তো এই এসএসএল এর জন্য কোনো চার্জ নেওয়া হয় না তোমাদের কাছ থেকে, কিন্তু অন্যান্য সার্ভার থেকে যখন নিবা এসএসএল বাই দিয়ে সার্চ করে দেখবা মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে তোমার, এই যে দেখো $58 হচ্ছে ফুল বড়টা। এছাড়া তোমার $9 থেকে শুরু হয় আর কি। তোমার $9 একটা এক্সট্রা কস্টিং লাগে, এটা আমাদের সার্ভারের সাথে ফ্রি। এছাড়াও আমাদের সি প্যানেলের মধ্যে প্রায় 25টার মতো অ্যাপ আছে যেগুলো প্রিমিয়াম, যেমন ক্লাউডফ্লেয়ার, সাইটপ্যাড। এই অ্যাপগুলো আলাদা আলাদা অন্যান্য সার্ভার থেকে কিনতে হয়, আমাদের সার্ভার থেকে এই অ্যাপগুলো তুমি এমনিতে পাচ্ছ। আচ্ছা, গেল। এবার আসো আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস, সার্ভারের শিফটিং বা ট্রান্সফার। অর্থাৎ একটা সার্ভার যখন একজন থেকে নেওয়া হয় তখন ওই সার্ভারটা লক করে রাখা হয়। লক মানে হচ্ছে এরকম যে এখানে দেখো, এখানে লক সিস্টেম আছে। লক করা থাকলে তুমি ওই সার্ভারের কাছ থেকে তুমি কখনো শিফট করতে পারবে না, ভালো কোনো সার্ভিস পাইলা ফিউচারে। কিন্তু ওরা যদি লক করে রাখে, তুমি এই ডোমেইনটা ওদের কাছ থেকে বারবার রিনিউ করে নিতে হবে, ওদের কাছ থেকে হোস্টিং নিতে হবে বারবার। আমাদের সার্ভারে লকিং সিস্টেম নেই, তুমি যখনই চাও শিফট করে নিতে পারবা ইনস্ট্যান্টলি, আমরা নিজেরাই শিফট করে দিব সাপোর্ট দিয়ে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের পাবলিক হুইজ, অর্থাৎ কোন একটা ডোমেইনের নাম দিয়ে সার্চ করার পর তুমি দেখবা ডোমেইনটা, এটা হচ্ছে পাবলিক হুইজ দিয়ে গুগল করলে পাবা। মানে যে কোনো কোম্পানিরই ডোমেইন ইনফরমেশন দেখা যায় না।
হুইস.com এ গিয়ে হুইসে গেলে তুমি যদি কোনো ডোমেইন দিয়ে সার্চ করো, ধরো কোডবেন বিটা আমার অন্য একজনের কাছ থেকে নেওয়া, তো যার কাছ থেকে নেওয়া তার নাম, ইমেল, ফোন ওপেন হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আসলে প্রপার বা মানে এটা কিন্তু ভালো হলো না। মানে স্যামসাং.com এর ওয়েবসাইটটা কার নামে কিনা তুমি যদি জেনে যাও, এটা স্যামসাং এর জন্য কিন্তু ভালো না। এই জন্য এই পাবলিক ইনফরমেশন গুলো হাইড করে রাখাটাকে বলা হয় পাবলিক হুইস। এই যে সরি প্রাইভেট হুইস, এই প্রাইভেট হুইসটা আমাদের এটা কিন্তু পারচেজ করতে হয়, এটা আমাদের হোস্টিং এর সাথে ফ্রি। আচ্ছা, এবার আমরা সি প্যানেলে কিছু ছোট ছোট কাজ দেখবো। সি প্যানেলে তোমাদের অ্যাক্সেস দেওয়ার পর তোমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন থেকে অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবা। কোনো অ্যাপ যদি সার্চ করতে চাও এখানে সার্চ করতে পারবা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি গিয়ে আমরা যে আইডি পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা তোমরা চেঞ্জ করে নিবা। সি প্যানেলে কেন কাজ করতেছি শুরু থেকে, ফার্স্ট অফ অল আমরা ক্লায়েন্টে কাজ করতে গেলে সি প্যানেলে কাজ করব। সি প্যানেলে কাজ করতে গেলে তোমার আগে যদি সি প্যানেলে কাজ করার অভিজ্ঞতা না থাকে, ক্লায়েন্টের সাইটে একদিন দুদিনের মধ্যে ফুল সাইট কমপ্লিট করে দিতে হয়, সেক্ষেত্রে তোমাদের ঝামেলা থাকতে পারে। ওকে, ঝামেলা হতে পারে, এই জন্য খুব দ্রুত ডেলিভারি করার জন্য সি প্যানেলে এক্সপিরিয়েন্স থাকা মাস্ট। এখন আমি একটা ওয়েবসাইটে কয়টা ওয়েবসাইট আপলোড করতে পারবো এই জিনিসটা। আচ্ছা, কারো কি এরকম হচ্ছে যে বুঝতে পারতেছো না অনেক কথা, এরকম কিছু হচ্ছে? না না ভাই ক্লিয়ার। না ভাই বুঝতে পারতেছি। ঠিক আছে ভাই। আমি কয়েকজনের নাম বলি, সম্ভবত তারা বুঝতে পারতেছে না। দেখো, ক্লিয়ার? জি ভাইয়া। শিওর? জি। সিফাত খান ক্লিয়ার? মাইনুল ক্লিয়ার? জি ভাইয়া আমি শুনতে পাচ্ছি। তামজিদা ক্লিয়ার? আমি আসলে একটু পরে আসছি তো, সামনের গুলো আর শুনতে পাই না। অসুবিধা নয়, আশা করি আমি বুঝবো, ভিডিওটা দেখে বুঝি, জানি আর কি। আমি কান্তি ভিডিওটা দেখে বুঝে নিও, সমস্যা নেই। জি জাস্ট আমরা একটা সি প্যানেলের কিছু ফিচারের কথা বলতেছি, যেটা আসলে আমাদের সি প্যানেলতে এই ফিচার গুলো আছে, যেটা অন্যান্য জায়গায় থাকে না বা অন্যান্য জায়গায় পেইড সার্ভিস হিসেবে কিনে নিতে হয়, যেটা তুমি এখানে আমাদের সাইটের সাথে পাচ্ছ। হ্যাঁ, তো মেইন কন্টেন্ট আমরা এখন যাচ্ছি। একটা ওয়েবসাইটে একটা ডোমেইনের মধ্যে কয়টা ওয়েবসাইট রাখা যায়? এই যে দেখো, এটা একটা ডোমেইন, তাই না? whatminazulasipride.com, এটা একটা ডোমেইন। এই ডোমেইন এখন তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে 10টা 20টা, তাহলে তোমরা একটা সি প্যানেলে বা একটা ডোমেইনে মাল্টিপল সাইট করবা কিভাবে? হ্যাঁ, এখানে দেখো আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাবডোমেইন আর একটা হচ্ছে ডাইরেক্টরি। মিউট করো কাইন্ডলি। আচ্ছা, সাবডোমেইন কনসেপ্ট একটু খেয়াল করো। সাবডোমেইনটা হচ্ছে আমাদের, ধরো ডোমেইন কি বলতো, codebenbiri.com, এটাকে ডোমেইন বলি। হ্যাঁ, এই ডোমেইনের আগে ডট আকারে যদি কোনো ওয়ার্ড বসানো হয়, দ্যাট ইজ কল্ড সাবডোমেইন। তো মনে করো এখানে assignment1.codebenbiri.com, assignment2.codebenbiri.com, এভাবে যদি আমি মাল্টিপল সাবডোমেইন তৈরি করে ফেলতে পারি, তাইলে আমি মাল্টিপল সাইটও তৈরি করতে পারবো। একটা সাইটে ধরো এই যে হোয়াট মিনাজুলাসিফ রাইট তুমি দেখলা, এখানে একটা সাইটে কিন্তু একটাই ওয়েবসাইট দেখা যায়, তাই না? এখন আমি যদি এই যে হোয়াট মিনাজুলাসিফ রাইট ডোমেইন, এখানে তো একটা সাইট আছেই, আমি চাচ্ছি এখানে আগে দিয়ে assignment1.minazulasipride.com, তাহলে যে assignment1 আগে ডট দিয়ে আসলো, এটাকে আমরা সাবডোমেইন বলি। এরকম হাজার হাজার সাবডোমেইন তুমি তৈরি করে নিতে পারবা। বাট কিছু কিছু সার্ভার, যারা আমাদের না, বাইরে কোনো অনেকে সার্ভার মানে সেল করে, যারা এই সাবডোমেইনকে লিমিট করে রাখে, অর্থাৎ 5টার বেশি সাবডোমেইন করতে পারবা না, 5টার বেশি ডাইরেক্টরি করতে পারবা না, এরকম। তো আমাদের এখানে আনলিমিটেড, তুমি যত খুশি সাবডোমেইন এবং সাইট তৈরি করতে পারবা। কিভাবে করবা? একটু নিচের দিকে দেখবা সাবডোমেইন নামে একটা অপশন পাবা, এই যে সাবডোমেইন। এই সিপিএল এর অ্যাক্সেস তুমি যখন পারচেজ করবা তখন তুমি নিতে পারবা, অথবা তুমি একটা ফর্ম ফিল আপ করবা, আলমগীর এবং সুফিল তোমাদেরকে হেল্প করবে। ওই ফর্মটা ফিল আপ করে এক সপ্তাহ পেমেন্ট পরে করেও তুমি অ্যাক্সেসটা নিতে পারো। এখন আমি মনে করো assignment1 নামে একটা জাস্ট সাবডোমেইনের নাম লিখলাম assignment1, অটোমেটিক্যালি তৈরি হয়ে গেল assignment1.whatminazulasipride.com। সো এটা একটা সাবডোমেইন, সাবডোমেইনটা ক্রিয়েট করে ফেললাম। সবাই কি সাবডোমেইনের কনসেপ্টটা ক্লিয়ার? এরকম তুমি এক একটা সাবডোমেইন মানে কি ভাই একটা আলাদা ওয়েবসাইট? আলাদা আলাদা ওয়েবসাইট, রাইট? ওকে, এই যে ভাইয়া সাবডোমেইন অ্যাক্টিভ হইতে কতক্ষণ লাগে? অ্যাক্টিভ হয়ে গেছে, তো অ্যাক্টিভ হতে 1 মিনিট লাগবে না, এই যে হয়ে গেছে অ্যাক্টিভ অলরেডি। আমি এখন আইটা দিলাম assignment2 ক্রিয়েট, এই যে তৈরি হয়ে গেছে। এখন সাইট ডিজাইন করতে হবে, কিন্তু সাইট তো তৈরি হলে হবে না, সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, ডিজাইন করতে হবে, এটা আমি পরে আসতেছি। বাট আমি কিভাবে সাবডোমেইন মাল্টিপল তৈরি করবা একটা সাইটের জন্য সেটা দেখাচ্ছি।
তার মানে হচ্ছে ভাই আমি বিভিন্ন ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো আমার ইসে তৈরি করতে পারবো ইচ্ছা মতো, করতে পারবা ইচ্ছা আনলিমিটেড। আনলিমিটেড। হ্যাঁ, তবে ওই যে তোমার স্পেস লিমিট আছে 2 জিবি, ওই 2 জিবির মধ্যে তোমার ফাইল আপলোড করলে অনেক অনেক, তাইলে কিন্তু একটা সাইটে সব জায়গায় খেয়ে ফেললো। ভাই একটা ডোমেনে কয়টা সাবডোমেন তৈরি করা যাবে? আনলিমিটেড তৈরি করা যাবে আমাদের কাছ থেকে নিলে, বাট অন্যান্য সার্ভারে দেখা যায় লিমিটেশন থাকে, 5টা বা 10টা লিমিট করে দেয়। ভাই আমি কি পরে ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারবো সাইটটা আমার স্পেস রিকভারি হয়ে গেলে? এই যে ডিলিট করে দিলাম, স্পেস যদি ফুল হয়ে যায় ডিলিট, পুরো সাবডোমেইনটা ডিলিট হয়ে যাবে, পুরো সব ফাইল টেল ফেলে চলে যাবে, তখন তুমি নতুন করে একটা সাইট তৈরি করতে পারবা। মানে হচ্ছে ক্লায়েন্টের কাজ করার পর ইচ্ছা করলে এটা ডিলিট করে দিতে পারলাম, সমস্যা হলো না আমার কোনো। আমাদের অ্যাসাইনমেন্ট জমা দিলে অ্যাসাইনমেন্ট দেখা হয়ে গেছে, মার্কস পেয়ে গেছো, তুমি এরপর একটা পর একটা ফেলে দিলা। আচ্ছা, আর এখন সাবডোমেইন তো দেখলাম আমরা। হ্যাঁ, এখন সাবডোমেইন থেকে ব্যাক করার জন্য হচ্ছে এই যে আবার সি প্যানেলে ক্লিক করবা। এখন আরেকটা কনসেপ্ট হচ্ছে ডাইরেক্টরি। ডাইরেক্টরি কনসেপ্টটা আমি একটু পরে দেখাচ্ছি। এখন আমরা নতুন একটা সাইট ডিজাইন করবো। যে মনে করো অ্যাসাইনমেন্ট 1 ডট এরকম একটা জায়গা আছে না, সেখানে আমি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এই দেখো ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে সবার নিচে। এই যে সফটকুলাস অ্যাপ, এটাও একটা পেইড অ্যাপ, এটা ওয়ান ক্লিক অ্যাপ। একটা মিনিট। ভাইয়া কোনো কিছু শোনা যাচ্ছে না তো? হ্যালো, 1 মিনিট টাইম নিছে ভাইয়া। আমরা একটু হোল্ড করি। এক কথাই বলতেছে না। একটু ওয়েট ভাই করি, মিউট করা তো, মিউট করা। যাদের মতো আমরা মিউট করে রাখি, ঠিক আছে? আর ম্যাক্সিমাম একটু ট্রাই করবেন কি, কোশ্চেন করলে আপনি কমেন্ট করে করলে বেটার হবে, কারণ ক্লাসের মাঝখানে হঠাৎ করে কথা বলে উঠলে তখন হবে কি অন্যদের বুঝতে অসুবিধা হবে। হ্যাঁ? আমরা ট্রাই করবো কমেন্ট করে কোশ্চেন গুলো করার। হ্যালো এভরিওয়ান, সরি ফর দ্য লেট, একটা কল আসছিল, আমি এই জন্য মিউট করে রাখছিলাম। আচ্ছা, একটু দেখো এই যে নিচে যে সফটকুলাস অ্যাপটা আছে, এটাও একটা পেইড অ্যাপ। এটাও আসলে অন্যান্য সি প্যানেলে কিনে নিতে হয়। দেখো আমি ওয়ান ক্লিকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, যেটা ম্যানুয়ালি ইনস্টল করতে গেলে অনেক সময় লাগে। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। একটু ভালো করে দেখো, এখানে দেখো আরো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। সবাই একটু দেখো, একটু আগে দেখছো সাবডোমেইন। সাবডোমেইনটা কি ছিল? ওয়াট মিনহাজুল আসিফ রাইটের আগে দিয়ে ডট দিয়ে কিছু একটা, তাই না? ওটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। আর জি ভাই, বুঝতে পারছি। স্ল্যাশ দিয়ে পরে যদি কোনো একটা ওয়ার্ড লেখা হয়, সেটাকে বলি আমরা ডাইরেক্টরি। এক একটা ডাইরেক্টরি এক একটা সাইট, আবার এক একটা সাবডোমেনও এক একটা সাইট। তুমি যেটা খুশি সেভাবে, মানে যেটাতে ভালো লাগে সেটাতেই করতে পারো। কিভাবে করবো ডাইরেক্টরি, কিভাবে সাবডোমেন তো তৈরি করা দেখছো, তাই না? এখানে দেখো সাবডোমেনে যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাও, এখানে দেখো একটা অপশন আছে, চুজ ইউর ইনস্টলেশন ইউআরএল। এখানে দেখো আমি অ্যাসাইনমেন্ট 1 যদি চুজ করে দিই, তাহলে অ্যাসাইনমেন্ট 1 সাবডোমেনে এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, নতুন করে এই সাইটটা ডিজাইন করা যাবে। সাবডোমেন কিভাবে ইনস্টল করে এখান থেকে ধরায় দিব, এটা ক্লিয়ার? জি ভাই। জি ভাই, ক্লিয়ার। এখন তুমি মনে করো না আমার সাবডোমেন ভালো লাগে না, আমি ডাইরেক্টরিতে করব, অর্থাৎ whatminhajulasifwrite.com/assignment1। এটা ডিফারেন্সটা কি? ডিরেক্টরি আর রাইট একই হবে, ডিজাইন ডিজাইন সব সেম হবে, কোনো কাজই এক্সট্রা না। জাস্ট একটা দেখতে স্ল্যাশ দিয়ে অ্যাসাইনমেন্ট 1 আর একটা আগে দিয়ে ডট দিয়ে অ্যাসাইনমেন্ট 1। সবাই ক্লিয়ার? দুটো জাস্ট নামের ডিফারেন্স, কিন্তু ডিজাইন একই হবে, কাজও সেম হবে। জি না। এটাতে স্ট্যান্ডার্ড কোনটা হবে? স্ট্যান্ডার্ড তুমি সাবডোমেনও করতে পারো, ডাইরেক্টরিও করতে পারো, এক একজন এক এক ভাবে করে। সাবডোমেনেই করতে পারো। ওকে ভাই। সাবডোমেনের ভিতরে ডাইরেক্টরি বানায়। মনে করো অ্যাসাইনমেন্ট 1 ডট এটার মধ্যে আমি প্রজেক্ট 1 দিলাম, তাহলে অ্যাসাইনমেন্ট 1
www.whatminajulaasifbright.com/project1 হবে এটার লিংক। অর্থাৎ একটা সাবডোমেইনের ভিতরে আবার অনেক ডাইরেক্টরি করা যায়। ওকে, ওকে ভাইয়া। আপাতত আমি সাবডোমেইনে করতেছি, ঠিক আছে? একটু নিচে দেখো আইডিয়ার পাসওয়ার্ড তুমি তোমার মতো করে বসাই নিবা, এখানে যা আছে আমি তাই রাখলাম। তাহলে কি করলাম আবার দেখাচ্ছি। সফটওয়্যার প্লাস অ্যাপে গিয়ে আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম, এখান থেকে আমি আমার ড্রপ ডাউন থেকে সাবডোমেইনটা ধরাই দিলাম, আইডিয়ার পাসওয়ার্ড মাথায় রাখলাম অ্যাডমিন আর পাস, নিচে গিয়ে ইনস্টলে ক্লিক করলাম। ওয়ান ক্লিক মেইন ডোমেইনে যদি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে কি সিকিউরিটি বা হ্যাক হওয়ার মেইন কোনো ডোমেইনে issue করবা তোমরা প্রথম কাজটা পার্সোনাল পোর্টফোলিও থাকবে একটা, তুমি কি কি কাজ পারো, ক্লায়েন্টকে কি কি সার্ভিস দিবা, ওটাকে পার্সোনাল পোর্টফোলিও সাইট বলি, ওইটা তোমার মেইন ডোমেইনেই হবে। এখন অ্যাসাইনমেন্ট তো আমরা মাল্টিপল অ্যাসাইনমেন্ট দিতে থাকবো, 3 4 5 6, এইজন্য আমি একটা অ্যাসাইনমেন্টের মধ্যে কিভাবে করব সেটা দেখাচ্ছি। ওকে, না ভাই, যদি ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের জন্য কোনো কাজ করতেছি তখন মেইন ডোমেইনে করবা। যেমন আমার মেইন ডোমেইনে আচ্ছা, আমি এখন মেইন ভাই ডোমেইনে ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই সাবডোমেন তো একটা লিমিট থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের তো দেখা যাচ্ছে আপনি অ্যাসাইনমেন্ট দিলেন 5টা, সেক্ষেত্রে আমাদের সাবডোমেন থাকলো 4টা, সেক্ষেত্রে আমরা কি করব তখন? সাবডোমেইনের লিমিট বলিনি আমি, আনলিমিটেড জায়গা বানিয়ে নিতে হবে। আগের অ্যাসাইনমেন্ট বানিয়ে নিতে হবে। আগের অ্যাসাইনমেন্ট গুলো রিমুভ করে নতুন অ্যাসাইনমেন্ট করতে পারবা, সাবডোমেইনে কোনো লিমিট নাই, আনলিমিটেড সাবডোমেইন করতে পারবা। ওকে, এখন আমি এখানে রুট ডোমেইনে কেন দেই নাই বলতো, এখানে আমি রুট ডোমেইনে একটা অলরেডি সাইট ইনস্টল করা আছে এটা, তাই না? এই সাইটটা নষ্ট হয়ে যাবে না আমি যদি আবার ওয়ার্ডপ্রেস নতুন করে ইনস্টল করি? এটা তো একটা কমপ্লিটেড সাইট, তাই না? সবাই কি এটা বুঝছো? এটা কি আমার এটা বুঝি নাই ভাইয়া, এটা বুঝি নাই ভাইয়া। এটা আমার রুট ডোমেইন, তাই না? দেখো যে whatminajulaasifbright.com দিয়ে এন্টার দিলে আমার এই সাইটটা আসতেছে, এটা আমার রুট সাইট, কোনো সাবডোমেইনও নাই, কোনো ডাইরেক্টরিও নাই, তাই না? তোমাদের এই জায়গায় একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, কিভাবে পোর্টফোলিও ওয়েবসাইট বানাবা এটা আমাদের একটা ক্লাসই হবে। তো এই পার্সোনাল পোর্টফোলিও সাইটটা কখনো ফেলবা না, আর যখন অ্যাসাইনমেন্টগুলো করতে হবে তখন এভাবে সাবডোমেইনগুলো তৈরি করে নিবা। আর তুমি যদি সাবডোমেইনে না করে রুট ডোমেইনে একটা পার্সোনাল ওয়েবসাইট আছে, আবার রুট ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছো, তাহলে কিন্তু এই সাইটটা নষ্ট হয়ে যাবে। ওকে, মানে হচ্ছে ভাই পার্সোনাল পোর্টফোলিও আলাদা থাকবে, ক্লায়েন্টের কাজ করলে আমি আলাদা ভাবে করব। আবার বলো, একজন বলো। ভাই মানে হচ্ছে আমার যে পোর্টফোলিও সাইটটা এটা তো আমার আলাদা থাকবে, আর হচ্ছে যদি আমি কোনো ক্লায়েন্টের কাজ করি বা অ্যাসাইনমেন্ট করি তাহলে যেটা আমি আলাদা করে খুলে করব সাবডোমেইন নিয়ে। এটা বুঝে গেছো, পারফেক্ট। ওকে, হ্যালো ভাই, সাবডোমেইন যদি অনেকগুলা ক্রিয়েট করে সেক্ষেত্রে স্পিড কমে যাবে না সাইটের? সাইটের স্পিড ডিপেন্ড করবে ইন্ডিভিজুয়াল সাবডোমেইনে যে সাইটটা আছে সেটার উপর স্পিড ডিপেন্ড করবে। আমি স্পিডের উপর আলাদা ক্লাস দেব, সেখানে প্রত্যেকটা সাইট কিভাবে 80% 90% স্পিড রাখতে হয় এটা দেখাবো। ওকে, যদি মাল্টিপল সাবডোমেইনের জন্য তোমার সি প্যানেলের স্পিড কখনো নষ্ট হবে না, স্পিড ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল সাইটের উপর। অর্থাৎ এই যে সাইটটাতে আমি ক্লিক করলাম, আমি এখন নতুন একটা ওয়ার্ডপ্রেসে ঢুকে গেলাম, এখন আমি সাইটটা ডিজাইন করব। এখানে মেমরি মানে আর কি স্পেসের কোনো ব্যাপার নাই? স্পেসের ব্যাপার আছে, যে 2 জিবি তুমি ফাইল যদি 100 জিবি স্পেস নষ্ট হবে না, ওই স্পেস তো তোমার সি প্যানেলে লিমিটেড। ভাই 1 জিবি হোস্টিং এর মধ্যে কতগুলো সেকেন্ড রাখতে পারবো? 1 জিবির মধ্যে 2 বা 3টার মধ্যে সেট করতে পারবে। আর তার সাবডোমেইনের যেই কাজগুলো করবো আর কি, অ্যাসাইনমেন্টের যে কাজগুলো করবো ওগুলো তো হোস্টিং এর মধ্যেই থাকবে না, ওটার জায়গা কেমন হবে? বুঝিনি। সাবডোমেইনের মধ্যে যে কাজগুলো করবো, অ্যাসাইনমেন্টের যে কাজগুলো করবো ওগুলোর মধ্যে তো আমার হোস্টিংই থাকতেছে, তো হোস্টিং এর এখান দিয়ে জায়গাটা নিচ্ছে না? হ্যাঁ, অবশ্যই জায়গা নিচ্ছে তো। এই যে আমি দেখাচ্ছি, এই যে এই মাত্র তৈরি করলাম না, সমস্ত ফাইল আচ্ছা তোমার পিসিতে কি থাকে, একটা সি ড্রাইভ থাকে, একটা ডি ড্রাইভ থাকে না, কিন্তু পুরোটা কি একটা হার্ড ডিস্কে থাকে না? সি প্যানেলে হার্ড ডিস্ক হচ্ছে এই ফাইল ম্যানেজারটা। ফাইল ম্যানেজারে ঢুকলাম জায়গা কতটুকু লাগতেছে দেখার জন্য, তারপরে ফাইলগুলো কি কি আছে দেখার জন্য। এবার তোমার লোকাল ড্রাইভ ই এরকম অনেক থাকে না, আমাদের মেইন কোনটা থাকে? লোকাল ড্রাইভ সি থাকে না? সি প্যানেলের মেইন ফাইলটার নাম হচ্ছে, বা রুট যে ফাইলটা সেটার নাম হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল তোমার সমস্ত সাইট থাকবে। ঢুকে গেলাম এটার মধ্যে, ঢুকার পর এখানে দেখো আমাদের একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ফাইলগুলো দেওয়া আছে। আর একটু আগে আমি বানাইছিলাম যে অ্যাসাইনমেন্ট 1 সাবডোমেইনটা, এটা কিন্তু এখানে এসে বসে আছে, দেখছো? এটার মধ্যে ঢুকলে তুমি সমস্ত ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবা। সবাই ক্লিয়ার? জি ভাই। এবং সমস্ত ফাইলে কতটুকু জায়গা নিচ্ছে এটা দেখতে পাবা। সি প্যানেলের মধ্যে ঢোকার পর আমাদের হাতের ডান দিকে একটা অপশন দেখা যাচ্ছে, দেখো ডিস্ক ইউজেস, অর্থাৎ আমাদের কত জিবি আছে, তুমি কিনছো কত জিবি আর কত জিবি ইউজ করছো। ওকে, এটা দেখে তুমি বুঝতে পারবা তোমার ফাইল ফুল হয়ে গেছে কিনা, তখন তুমি সাইটগুলো ডিলিট করে জায়গাগুলো ঠিক করে নিতে পারবা। ওকে ভাই ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব ভাই, এটা কি কোনো জায়গা খাবে আমার?
ওয়ার্ডপ্রেস ইনস্টল জায়গা খাবেই। ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি এখন সাইট ডিজাইন করব, ফাইল আপলোড করব, জায়গা খাবে না? এ দেখো আমাদের এখানে আনলিমিটেড, অ্যাড অন ডোমেন আনলিমিটেড, সাব ডোমেন আনলিমিটেড, ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড। অ্যাড অন ডোমেনটা কি ভাইয়া? অ্যাড অন ডোমেন হচ্ছে মাল্টিপল ডোমেন একটা হোস্টিং এ অ্যাড করা। অর্থাৎ whatminajulahsifwrite.com আছে, আমি আরো একটা ডোমেন অ্যাড করব, ধরো minajulahsif.com, ডিফারেন্ট একটা ডোমেন, কিন্তু সি প্যানেল একটাই থাকবে। তখন তুমি এই যে এখানে অ্যাড অন ডোমেন অপশন আছে, সেখান থেকে আরেকটা ডোমেন অ্যাড করে নিতে পারবা। এই যে অ্যাড অন ডোমেন মানে মাল্টিপল ডোমেন একটা সার্ভারে রাখা, এটাকে অ্যাড অন ডোমেন বলি। ওকে, মনে করো মানুষের 5টা বিজনেস থাকে না, আমার মনে করো কোডবেন বিডি একটা, জোরাইটি একটা, ডেভেলপার জোন একটা, আমি চাচ্ছি একটা সি প্যানেল এর মধ্যে সমস্ত ডোমেন রাখবো। তো এইভাবে অ্যাড অন ডোমেন হিসেবে মাল্টিপল ডোমেন অ্যাড করা যায়। মানে একটা হোস্টিং আর কি আমি 2-3টা ডোমেন রাখতে পারবো। আপাতত আমরা একটাই বানাবো, তোমাদের যে পার্সোনাল নাম আছে সেই পার্সোনাল নাম দিয়ে, ধরো তোমার নাম সুজন মিয়া, sujonmiya.com নামে একটা সাইটই থাকবে। পরবর্তীতে তুমি যদি মনে করো না আমার একটা বিজনেস হয়েছে, বিজনেসের নাম দিলাম মনে করো কোডম্যান বিডি বা এরকম কিছু একটা, তখন তুমি কোডম্যান বিডি ডোমেনটা অ্যাড করে দিলা, তাহলে একই মাল্টিপল ডোমেন একই সার্ভারে থাকলো। এটা এখন ম্যান্ডেটরি না, আমাদের এখন একটা ডোমেন একটা সার্ভার, এভাবেই কাজ করবো। ওকে, আচ্ছা এই যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেসে কিভাবে অ্যাক্সেস করব? আমি মনে করো এই ড্যাশবোর্ডটা কেটে দিলাম, আমাদের সাবডোমেনটা। হ্যালো ভাই, একটু ভাই ওই অ্যাড অন ডোমেন সম্পর্কে আরেকটু বলবেন। অ্যাড অন ডোমেনে হলো আমি যে মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি, সেটাও কি পাবলিক এইচটিএমএল এর মধ্যে থাকবে? হ্যাঁ, এই ফাইল ম্যানেজারে public_html এর মধ্যে না, ফাইল ম্যানেজারে ঢোকার পর তুমি দেখবা, ধরো এখানে মেইন ডোমেইনটা হচ্ছে পাবলিকের মধ্যে থাকবে। এরপরে যে ডোমেইনগুলো অ্যাড করবা অ্যাড অন ডোমেইন, সেগুলো এখানে এই যে এরকম একটা ডোমেইন নামে, মনে করো minajulahsif.com, এখানে minajulahsif.com নামে ডোমেইনটা পাবা দেখতে। ওকে, ও আচ্ছা ঠিক আছে ভাই, ঢুকলে হবে। আচ্ছা এবার দেখো আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম কি নামে বলো তো? assignment1.wordpress.minajulahsifwrite.com, তাই না? ওয়ার্ডপ্রেসে ঢোকার নিয়ম হচ্ছে wp admin, মনে থাকবে? ভাই অথবা wp login.php, এটা দিয়েও করা যায়। 3টা জিনিস দিয়ে করা যায়, আমি শীটের মধ্যে দিয়ে দিছি। দেখো আমরা যদি ওয়ার্ডপ্রেসে অ্যাক্সেস নিতে চাই, ওয়ার্ডপ্রেসে wp admin মানে ওয়েবসাইটে লেখার পর, তুমি যেখানে ওয়েবসাইটে ইনস্টল করছো এটা লেখার পর wp admin অথবা wp login.php অথবা ড্যাশবোর্ড, এই 3টা জিনিস দিয়ে ঢোকা যায়। ওকে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে ঢোকার নিয়ম। সবার কি মনে আছে আমি সফটকুলাস দিয়ে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার সময় আইডি আর পাসওয়ার্ড কি কি ছিল? জি ভাই, পাস অ্যাডমিন আর পাস। অ্যাডমিন আর পাস, ভেরি গুড। অ্যাডমিন আর পাস দিয়ে লগইন করলাম, অ্যাডমিন আর পাস দিয়ে লগইন করে আমি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে যাচ্ছি। সো দিস ইজ আওয়ার কি আবার ওকে, সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল। এখান থেকে আমরা সামনে যত কাজ হয় সবগুলো এখান থেকেই করব। এবার দেখো এখানে অনেক কিছু আছে, আমি একটা একটা সময় হলে পরিচয় দিব। আমি এখন একটা কামিং সুন ওয়েবসাইট বানাবো। কামিং সুন ওয়েবসাইট বলতে কি বোঝায়? ভাই একটা প্রশ্ন ছিল। হ্যালো, বলো, শুনতেছি। সাবডোমেইনে যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারতেছি, ডিরেক্টরি যদি হয় ডিরেক্টরিতে কি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো? হ্যাঁ, ডিরেক্টরিতে করতে চাইলে এই যে একই রকমই তো। ধরো তুমি এখন ডিরেক্টরিতে বানাবা অ্যাসাইনমেন্ট 1, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় ডাইরেক্টরির নাম দিলা হচ্ছে এখানে ইনস্টল নাও দিলাম। এরপর তুমি এখানে whatminajulahsifwrite থাকবে, অ্যাসাইনমেন্ট 1 নাম দিলাম। ওকে, বা অ্যাসাইনমেন্ট 5 নাম দিলাম আমি একটু মনে রাখার জন্য। হ্যাঁ, এবার দেখো একই অ্যাডমিন আর পাস দিয়ে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল তো। কেমন শোনা যায় না নাকি? এখানে যেরকম ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলাম, দেখো এই যে ওয়ার্ডপ্রেসের এখন ড্যাশবোর্ডটা কি হবে? whatminajulahsifwrite.com/assignment5/wp-admin, সবাই ক্লিয়ার? এটা হচ্ছে ডাইরেক্টরির একটা সাইট। এখানে ক্লিক করলে তুমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢুকে যাবা। ঠিক আছে, ডাইরেক্টরি ক্লিয়ার সবাই? ক্লিয়ার ভাই। আর কারো কোনো প্রশ্ন আছে বলো? আমি এখন কামিং সুন তৈরি করব, কামিং সুন ওয়েবসাইট। আচ্ছা, আপাতত কোশ্চেন নেই, তাহলে আমি কামিং সুনে চলে যাচ্ছি। আচ্ছা, কামিং সুন ওয়েবসাইটটা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট যেটা এখনো আসে নাই। মনে করো এরকম দেখাবে আমরা অলমোস্ট চলে আসছি, আমাদের আসতে আরো এত দিন, এত ঘন্টা, এত মিনিট, একটা কাউন্টডাউন টাইমার দেখাবে।
এরপর তোমার একটা কোম্পানির লোগো দেখাবে, আমরা আসতেছি অলরেডি, এরকম। মানে কামিং সুন মানে কি, জাস্ট একটা মেসেজ দিয়ে রাখা যে আমরা আসতেছি, এই যে উই আর কামিং সুন, এরকম একটা কাউন্টডাউন টাইমার। আচ্ছা, এটা কিভাবে বানাবো? এটা একটা প্লাগইন দিয়ে করা হয়। হোয়াট ইজ প্লাগইন? প্লাগইন হচ্ছে একটা সফটওয়্যার বা কোনো একটা কিছু বা কোনো একটা রেডি করা কিছু যেটা আমাদের ইউজ করার জন্য খুব সহজেই রেডি করা থাকে। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিলে যে প্লাগইন গুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা ফ্রি প্লাগইন বলি। তা আমরা প্রিমিয়াম প্লাগইন গুলা দেখাই দিব তোমরা কিভাবে আমাদের কাছ থেকে নিবা, আর ফ্রি প্লাগইন গুলো তুমি এখান থেকে যে কোনো সময় ইনস্টল করতে পারবা। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ দিলে তুমি যে কোনো প্লাগইন ইনস্টল করতে পারবা। আমরা এখন কামিং সুন তৈরি করার জন্য সাইট প্যাড না যেটি ক্লিনিক ছিল, সাইড অফলাইন রাইট, সাইড অফলাইনে কামিং সুন। তোমরা জাস্ট আমার ক্লাসগুলোতে আসার আগে আমার ইউটিউব চ্যানেলে যদি সার্চ করে আসো দেখবা ওই রিলেটেড কন্টেন্ট বা ওই রিলেটেড ভিডিও দেওয়া আছে। যেমন ও কিন্তু আগে জানলো কিভাবে প্লাগইনটার নাম, আমি অবশ্যই অন্য কোনো ক্লাসে দেখাইছি। যদি আগের ভিডিওগুলো দেখে আসো ইজি হবে বোঝার জন্য ক্লাসে, ওকে, কোশ্চেন করতে পারবা ক্লাসে। তো সাইট অফলাইন দিয়ে সার্চ করার পর আমি একটা প্লাগইনের নাম দেখতেছি, সাইট অফলাইন কামিং সুন প্লাগইন, ইনস্টল করলাম। এছাড়াও আরো অনেকগুলো প্লাগইন আছে, তুমি যে কোনো প্লাগইনই ইউজ করতে পারো। এই প্লাগইনে কাস্টমাইজ করাটা অনেক সহজ। আচ্ছা, এই প্লাগইনটা ইনস্টল করার পর তুমি দেখবা সাইট অফলাইন নামে একটা অপশন এখানে চলে আসছে, ক্লিক করলাম। এখন খুব ইজি একটা ডিজাইন, একটা লোগো থাকবে, একটা নাম থাকবে, একটা উই আর কামিং সুন এরকম কিছু লেখা থাকবে। এই হলো লোগো। আমি ফার্স্টে ইনেবল করলাম প্লাগইনটাকে। ইনেবল করার পর আমি লোগোটাকে আপলোড করতেছি, যে কোনো একটা লোগো আমার কম্পিউটার থেকে আপলোড করতেছি। আমি এখানে কোন ধরনের থিম ইউজ করতেছি ভাই? এখানে কোনো থিম ইউজ করতেছি না, আমি শুধু প্লাগইন দিয়ে কাজ করতেছি। থিমটা হচ্ছে যখন অনেক ফাংশনালিটি থাকবে তখন আমি থিম ইউজ করব, এখানে তো অত ফাংশনালিটির দরকার নেই, ঠিক আছে? এইজন্য আমি প্লাগইন দিয়ে কাজ করব। আচ্ছা, আমি একটা লোগো ইনসার্ট করলাম, লোগোটা ইনসার্ট হয়ে গেল। এবার হেডলাইন কি, উই আর কামিং সুন, এখানে কিছু মেসেজ দিয়ে দাও, উই আর আন্ডার মেইনটেনেন্স আচ্ছা, ঠিক আছে, সেভ করে দিলাম। একটা মেসেজ, বড় মেসেজ, একটা ছোট মেসেজ, সেভ। আচ্ছা, এবার দেখো একটু নিচের দিকে ডিজাইন নামে একটা অপশন পাবা। এই ডিজাইন অপশনে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে, আমি ডিজাইনটা পরে দেখাই। কাউন্টডাউনে ক্লিক করবা। কাউন্টডাউন মানে তোমার আসতে কয়দিন লাগবে, এখানে তুমি টাইমটা বলে দাও। আমাদের আরো 7 দিন লাগবে আসতে, তাইলে 9 তারিখে আসবো। সেভ করে দিলাম। তাইলে 9 তারিখে আসার জন্য কতদিন বাকি? 7 দিন 43 ঘন্টা, 7 দিন 42 ঘন্টা, এভাবে আস্তে আস্তে তোমার কাউন্ট করবে টাইমগুলো। ওকে, সাইট তৈরি করা শেষ। আসো আমরা সাইটটা দেখি। যে ব্রাউজারে সাইটটা বানাইছো সেই ব্রাউজারে সাইটটা ভিউ করা যাবে না, এটা একটা প্লাগইনটার প্রবলেম। তাহলে এটা অন্য ব্রাউজারে ভিউ করতে হবে। আমি অন্য একটা ব্রাউজার দিয়ে ওয়েবসাইটটার লিংকটা নিয়ে নিচ্ছি। ওয়েবসাইটের লিংকটা কপি করলাম, আমি অন্য একটা ব্রাউজার, গুগল ক্রোমে অন্য একটা ব্রাউজার দিয়ে ভিউ করলাম। অর্থাৎ তুমি অন্য সিঙ্কও যেতে পারো, অন্য একটা সিঙ্ক দিয়ে তুমি ভিউ করো। দেখো চলে আসছে অলরেডি, উই আর কামিং, ওই যে দেখো করবিন বিডির লোগো, উই আর কামিং সুন। ওয়েবসাইট কিন্তু রেডি, দেখছো একটা ফুল সাইট বানায় ফেলছি। কিন্তু আমরা আন্ডার মেইনটেনেন্সে আসতেছি, আমি শর্টলি আসতেছি, 6 দিনের মতো বাকি, যে কাউন্টডাউন টাইমার ঘুরতেছে। আমি যখন কাজ করতাম, আমি তখন এতই কাঁচা ছিলাম কাজে, আমাকে ক্লায়েন্ট বসে এরকম একটা কাউন্টডাউন টাইমার তুমি তৈরি করে দাও। আমি একটা স্ন্যাপ নিলাম, কাউন্টডাউন টাইমার তো কি তখন বুঝতাম না, এরকম স্ন্যাপ নিলাম, স্ন্যাপ নিয়ে এটাকে ছবি হিসেবে আপলোড করে দিলাম। ক্লায়েন্ট বলে এখানে টাইমার ঘুরে না কেন? আমি বললাম টাইমার ঘুরবে কেন, টাইমার তুমি তো ছবি দিতে বলছো, তুমি কাউন্টডাউন টাইমার অ্যাড করতে দিছো, আমি অ্যাড করে দিছি। কাউন্টডাউন টাইমার যে একটা ফাংশনালিটি আছে, সেটা যে সেকেন্ড কাউন্ট করে, মিনিট কাউন্ট করে, এটা বুঝতাম না। তাহলে চিন্তা করো, মার্কেটে যখন আমি কাজ করতে নামি তখন আমার স্কিলের অবস্থা কত খারাপ ছিল। সো মার্কেটে যখন কাজ করতে যাবা তখন স্কিল নিয়ে কখনো ভয় পাবা না, ক্লায়েন্টের কাজ করতে করতে আস্তে আস্তে জিনিসগুলো শিখতে পারবা। ওকে, আচ্ছা, এখানে দেখো কিছু অ্যাড্রেস, সিটি এগুলো দেওয়া আছে। আমরা এটা কই পাবো? এটা আমরা চেঞ্জ করতে চাই। এখানে তো বাই ডিফল্ট কিছু জিনিস দেওয়া আছে। দেখো কন্টাক্ট ইনফো নামে একটা জায়গা আছে, এখানে আমি আমার কন্টাক্ট ইনফো চেঞ্জ করে দিচ্ছি, ফোন নাম্বার চেঞ্জ করে দিচ্ছি, আমার ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে দিচ্ছি। ওকে, সেভ। একটু উপরে দেখো সোশ্যাল একটা, আচ্ছা দেখি তো চেঞ্জ হচ্ছে কিনা। চেঞ্জ হচ্ছে কিনা দেখার জন্য রিফ্রেশ করবা। রিফ্রেশ করলে দেখবে এগুলো চেঞ্জ হয় কিনা। এই যে চেঞ্জ হয়ে গেছে, ধানমন্ডি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস চলে আসছে। ওকে, এখন আমার সোশ্যাল মিডিয়ার লিংক, আমার ফেসবুক, আমার টুইটার, আমার লিঙ্কডইন, আমার ইনস্টাগ্রাম থাকবে। কিভাবে? সোশ্যালে ক্লিক করবা, তুমি তোমার ফেসবুকের ইউআরএলটা দিয়ে দাও।
তোমার টুইটারের ইউআরএলটা দিয়ে দাও, লিঙ্কডইনের ইউআরএলটা দিয়ে দাও। ওকে, এবার সেভ করে ফেলো। সেভ করা শেষ, এবার রিফ্রেশ করো। রিফ্রেশ করলে এই যে ফেসবুকে ক্লিক করলে দেখি তো আমার ফেসবুকে যায় কিনা। ক্লিক করলাম, এই যে আমার ফেসবুকে চলে গেছে। সবাই ক্লিয়ার? কত দ্রুত একটা কামিং। ভাই এখানে ওপেন নিউ ট্যাব অপশন নাই ভাই। আচ্ছা, ওপেন নিউ ট্যাবের জন্য একটু কোডিং করা লাগবে, এখানে অপশনটা রাখে নাই ডিফল্ট। হ্যাঁ, এগুলো অন্যান্য উইজেটে পাবা। এলিমেন্টতে যখন দেখাবো নতুন ট্যাবে ওপেন করতে পারবা, অনেক কিছু করতে পারবা। ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে আমি চাচ্ছি ইমেজটা চেঞ্জ করতে, আমি অন্য একটা ইমেজ ইউজ করব। ঠিক আছে, কিভাবে ইমেজ ইউজ করব? আমি এই ইমেজটা ইউজ করতে চাই পুরো ব্যাকগ্রাউন্ডে। ওকে, ইমেজটাকে আমি সেভ করে নিলাম। এবার দেখো এখানে আমাদের সাইট অফলাইনের প্লাগইনের মধ্যে ডিজাইন নামে একটা অপশন আছে। এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ইমেজ ব্যাকগ্রাউন্ডের ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি যে ইমেজটা চাচ্ছি সেটা আপলোড করে দিচ্ছি। এই যে ইমেজটা, ঠিক আছে, ইনসার্ট ইনটু পোস্ট। এবার সেভ করে দাও, তারপর রিলোড দাও। এখানে দেখো ব্লু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, তাই না? সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই। তোমরা একটা কামিং সুন ক্লিয়ার। কামিং সুন ওয়েবসাইটটা তোমরা তোমাদের নিজেদের ডোমেইন হোস্টিং কিনে সাবমিট করবা। অ্যাসাইনমেন্ট থাকতেছে এটা। আর সি প্যানেলের নতুন একটা জিনিস দেখাই দিই। এই সফটওয়্যার ক্লোজ থেকে সি প্যানেলে ব্যাক করার জন্য সিপি নামে একটা অপশন আছে, ওখানে গেলে সি প্যানেলে চলে যাবা। এখন আমি একটা ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চাই, আমাদের বিজনেস ইমেইল। আমাদের বিজনেস ইমেইল আনলিমিটেড আমাদের ডোমেইন হোস্টিং এ। তো বিজনেস ইমেইল কিভাবে তৈরি করবো এটা একটু খেয়াল করো। ভাই ম্যানুয়ালি করে দেখালে একটু ভালো হতো, যে ডাটাবেস একদম আমরা যেভাবে আর কি লোকাল হোস্টে যেভাবে করি আর কি, ঠিক সেরকম ভাবে নেক্সট দেখানো হবে ভাই। আমরা নেক্সট ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আরেকটা কাজ করব। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাই। এবার দেখো আমরা ইমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করি। ইমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে সি প্যানেল আছে, সি প্যানেলে গিয়ে এখানে সার্চ করো ইমেল, দেখবা ইমেল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, চলে গেলাম। এবার আমি আনলিমিটেড ইমেল তৈরি করতে পারবো এখান থেকে। বিজনেস ইমেল বলতে কি বুঝায় বলো তো? একটা বিজনেস ইমেল বলতে মনে করো গ্রামীণফোন.com একটা কোম্পানি, ধরো মিনহাজ নামে কোনো একজন গ্রামীণফোনে জয়েন করলো, তার ইমেল হবে minhaj@graminphone.com। এটাই হচ্ছে বিজনেস ইমেল। অর্থাৎ তুমি যদি একটা ডোমেইন নাও, সেই ফ্রি গুলো কি বলতো, জিমেইল, ইয়াহু, এগুলো হচ্ছে ফ্রি। আর পেইড হচ্ছে তোমার ডোমেইনের নামের সাথে। মনে করো corbinbiri.com, এখন আমি corbinbiri.com এ ইমেল তৈরি করতে গেলে এখানে যেরকম দেখো ইমেল তৈরি করার জন্য ক্রিয়েটে ক্লিক করলাম। এবার আমার ডোমেইনটা কি whatminhajulasitright.com, ইউজার নেম দিলাম মিনহাজ। তাহলে ইমেল অ্যাড্রেস কি হবে? ইমেল অ্যাড্রেস হবে minhaj@whatminhajulasitright.com। একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ইমেলের পাসওয়ার্ড। হ্যাঁ, এবার ক্রিয়েট করে দিলাম ইমেলটা। এই যে ইমেল তৈরি হয়ে গেছে, তাই না? এখন এই ইমেলটা আমি অ্যাক্সেস করব কিভাবে, তাই না? একটু দেখো শীটের মধ্যে আমি লিখে দিছি, ইমেল অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে তোমার ডোমেইনের পর কোলন দিয়ে 2095 দিবা। তোমার ডোমেইন কি whatminhajulasitright.com :2095 অথবা /webmail। এই ইমেলগুলোকে আমরা ওয়েবমেইল বলি। ওকে, অথবা দেখা যে ওয়েবমেইল দিলেও হবে। আচ্ছা, এখন আমার ইমেলটা কি ছিল বলতো? minhaj@whatminhajulasitright.com, তাই না? পাসওয়ার্ডটা এই মেইলটা কি জিমেইলের সাথে সিনক্রোনাইজ করানো যায়? অবশ্যই যাবে। minhaj@123 আমি একটা পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দিয়ে লগইন করে ফেললাম। এখন দেখবা আমি ওয়েব মেইলের মধ্যে ঢুকে যাব। ওয়েব মেইলে একই রকমেরই ইন্টারফেস। তোমরা আসলে ইমেল জানো কিভাবে অ্যাক্সেস করতে হয়, ইমেল কিভাবে পাঠাতে হয় সেটাও জানো। এই রাউন্ড কিউব নামে অ্যাপটা দিয়ে ওপেন করলাম। এখন তুমি যে কাউকে ইমেল পাঠাতে পারবা। দেখো আমি একটা ইমেল কম্পোজ করতেছি। ইমেল কম্পোজ কিভাবে করে, ইমেল কিভাবে পড়ে সবাই আশা করি জানো। ভাই তাহলে হচ্ছে আমার কোম্পানিতে 10 জন কর্মচারী থাকলে আমি সবাইকে এটা দিয়ে মেল প্রোভাইড করতে পারবো। রাইট। তাহলে কথা হচ্ছে ভাই, এই যে মেইলে যে মেইলগুলো আসবে, তো মেইলের যে জায়গাগুলো খাবে সেগুলো কি আমার হোস্টিং থেকে যাবে নাকি হচ্ছে? হোস্টিং থেকে খাবে, কিন্তু মেইলে এত কম জায়গা খায়। তুমি 1000টা ইমেল দিলে ও দেখা যাবে 1 MB মতো জায়গা খাইছে মাত্র। তাহলে ভাই নরমাল মেইলে যে 15 GB জায়গা থাকে ওইটা আমরা এখানে পাচ্ছি না আর কি। দেখো আমাদের মেইলটা ভাই আমি মাত্র জয়েনিং করলাম, বুঝতে পারতেছি না কিসের উপর ক্লাসটা, নেটের কারণে। ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, ভিডিও দিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা দেখে নিও একবার।
জিমেলে লগ ইন করলাম, দেখো জিমেলে লগ ইন করার পর আমার ইমেলটা আসছে কিনা দেখি তো। এই যে চলে আসছে মিনহাজ হাই, দেখো এই যে minhaj@minhajul-asif-bright থেকে একটা মেইল চলে আসছে, হাই দেয়ার। সবাই ক্লিয়ার? আর একজন কোশ্চেন করছিল জিমেলের মধ্যে অ্যাক্সেস করাতে পারবো কিনা, অবশ্যই পারবা, এটা এখানে দেখানো আছে দেখো শীটের মধ্যে। এই যে অ্যাড জিমেলে গিয়ে তুমি অ্যাকাউন্টটাকে অ্যাড করে দিতে পারবা, অর্থাৎ তুমি তোমার জিমেল দিয়ে অ্যাক্সেস করতে পারবা। জিমেলের সেটিংস থেকে অ্যাড অ্যাকাউন্ট করলে করতে পারবা। ওকে, একটু আমার এই শীটটা ফলো করে নিও, যেহেতু এটা অ্যাডভান্স কন্টেন্ট আমি দেখাচ্ছি না এটা। ওকে, এই যে একদম পুরো এই ওয়েতে তুমি ইমেলটা অ্যাড করে দিতে পারো এবং তুমি তোমার gmail.com দিয়ে অ্যাক্সেস করতে পারবা, অর্থাৎ জিমেলেই তোমার মেলগুলো আসবে, ওয়েব মেলের মেলগুলো। ওয়েব মেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, না ভাই। না ভাইয়া। আচ্ছা, শীটটা কি, এই শীট কি ক্লাসরুমে থাকবে? ক্লাসরুমে অলরেডি দেওয়া হয়ে গেছে, দেখো ক্লাসরুমে যে গেট গুগল শিট অন সি প্যানেল দিয়ে দিছি দুটো ব্যাচে। ওকে, আচ্ছা এবার অ্যাসাইনমেন্টে নিয়ে নাও। আচ্ছা, এটা তো তোমাদের রুটের মধ্যে বানাবা, এট ইওর রুট ওয়েবসাইট, অর্থাৎ নো ডাইরেক্টরি নো সাবডোমেইন, অর্থাৎ তুমি তোমার রুটের মধ্যে একটা কামিং সুন ওয়েবসাইট বানাবা। ক্লিয়ার? ভাই আমার তো আগে একটা ওয়েবসাইট বানানো আছে, সেক্ষেত্রে তো মুশকিলে পড়ে যাবো। আগে সাইট আছে, আচ্ছা ফাইন, তাহলে অপশনাল থাকলো। হ্যাঁ আমারও আগের একটা সাইট আছে। ভাই আমার তো ডোমেন নেই, আমি যে pantheon.com ফ্রি ডোমেন ওটা ইউজ করি, ওটাতে করলে কি হবে? ফ্রি ডোমেইনে কাজের ক্ষেত্রে ফ্রি ডোমেইনে অনেক ফিচারগুলো পাবা না, অনেক ফাংশনালিটি অ্যাড করতে পারবা না, অ্যাড করার পর সেটা অ্যাড হবে না। ক্লায়েন্টের সার্ভারে যেহেতু সি প্যানেলে কাজ করবো, আমরা সবাই সি প্যানেলেই কাজ করবো। আর পেমেন্টের ক্ষেত্রে তোমাদের ফ্লেক্সিবিলিটি আছে, তোমরা এক সপ্তাহ সময় নিয়ে পেমেন্টগুলো করে নিতে পারো। আর যদি অন্য কোনো কাম থেকে তোমার ডোমেন হোস্টিং নিতে ইচ্ছা করে তুমি নিতে পারো, ইউ আর ওপেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে হোস্টিং এর সাপোর্টটা আমরা দিব না, আমরা শুধুমাত্র কন্টেন্টের সাপোর্টটা দিব। আর যেহেতু হোস্টিং এর সাপোর্টটা মিনিমাইজ করার জন্য আমরা আসলে এক জায়গা থেকে হোস্টিং নিয়ে হোস্টিং দিচ্ছি, তো এটার জন্য আসলে আমাদের সাপোর্টটা কমানো যেহেতু মেইন টার্গেট, সেহেতু এক জায়গা থেকে সাবডোমেন মানে ডোমেইনগুলো নেওয়াটাই বেটার। 3 নম্বর অপশনটা হচ্ছে আমাদের সাপোর্টের ক্ষেত্রে তুমি যেভাবে কন্টেন্ট রিলেটেড সাপোর্ট পাবা, ওরকম সাপোর্ট পেজে জোরাইটি সাপোর্ট পেজে নক করার সাথে সাথে তুমি ডোমেন হোস্টিং এর সাপোর্টগুলোও পাবা। আচ্ছা, আলমগীর আর শফিউল আছে দুইজন, ওই দুজন তোমাকে হেল্প করবে। আমি একটা গ্রুপে পোস্ট করে দিচ্ছি কিভাবে আসলে ডোমেন হোস্টিংটা নিতে হবে, পেমেন্ট করে অথবা পেমেন্ট না করে। এখানে একটা স্ন্যাপ অলরেডি এক জায়গা থেকে ডোমেইন আমার নেওয়া আছে, আমি যদি এখানে শিফট করতে চাই তাহলে মানে হোস্টিংটা যদি শিফট করতে চাই এখানে তাহলে আচ্ছা, আমাদের মেম্বার যারা আছে সে তোমাকে শিফট করে দিবে, সেক্ষেত্রে ডোমেন হোস্টিং এর পেমেন্ট তুমি তো ওখানে করছোই, ডোমেন হোস্টিং এর পেমেন্টটা করে নেওয়া লাগবে। ওকে, আমাদের হোস্টিং এ আমরা শিফট করে নিব সব। দেখো ফার্স্ট হচ্ছে বিকাশের পেমেন্টটা করবা, যে অ্যামাউন্টই নাও, 1 জিবি হলে 1800, 2 জিবি হলে 2300, বেসিক্যালি 2 জিবি নেওয়াটা বেটার, তাইলে আর কখনো আপগ্রেড করা লাগবে না। আর পরবর্তীতে তুমি চাইলে 2 জিবি থেকে 3 জিবি 5 মিনিটের মধ্যে আপগ্রেড করে নিতে পারবা বাকি অ্যামাউন্টটা দিয়ে। এরপর একটা ফর্ম ফিল আপ করতে হবে, bit.ly/cmbd-domain। এরপরে জোড়া আইডি চ্যাটের মধ্যে নক করবা, আর আমি দুটো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওই ফোন নাম্বারে ডাইরেক্ট কল করবা তোমরা। ঠিক আছে? জোড়া আইডির ওটা পেজের লিংকটা গ্রুপে দিয়ে দিলে ভালো হবে। আমি তোমার একটা গ্রুপের মধ্যে পোস্ট করে দিচ্ছি, ওখানে সব পাবা। হ্যাঁ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। বলো ভাই। ভাই আমি নামে একটা ওয়েবসাইটে কামিং সুন অ্যাড করছিলাম, কিন্তু এখানে আনসিকিউর দেখায় কেন? এসএসএলটা নাই। হ্যাঁ, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে দেখবা তোমাদের প্রত্যেকটা সাইট এরকম সিকিউর দেখাবে, অর্থাৎ আপনার কাছ থেকে নিছিলাম। তাইলে তুমি রিয়েলি সিম্পল এসএসএল বা এরকম একটা প্লাগইন ইনস্টল করো, রিয়েলি সিম্পল এসএসএল নামটা মনে রাখো, ওই প্লাগইনটা জাস্ট ইনেবল করে দিবা, দেখবা তোমার সিকিউরিটি কিটা কাজ করতেছে। ওকে ভাই, আমার একটা কথা ছিল। বলো ভাই। ভাই আমি সেই 15 তারিখে ভর্তি হয়েছিলাম, কিন্তু ভাই আমি এখনো ক্লাসরুমের অ্যাক্সেসটা পাইনি। তোমার ইমেলটা বলো, কোন ব্যাচ ইমেল বলো। ভাই ইমেলে আসে না, ওই লিংকটা আসে না। কোন ব্যাচ? জি আমি A69। তাহলে দিমাপুর সাথে কন্টাক্ট করলে উনি হয়তো ক্লাস কোড ম্যানেজ করে জয়েন করে ক্লাস কোড অফ করে দিবেন।
আমি রিমাপুর সাথে কন্ট্যাক্ট করছিলাম, কিন্তু উনি বলছে আমাকে তো অলরেডি ইনভাইট করছে, আমি নাকি অ্যাক্সেস মানে আমি নাকি classroom.google.com এ ঢুকো। এখনই করতে হবে ভাই, এটা ফার্স্ট করে। classroom.google.com এ ঢুকো। ঢুকছো? জি ভাই ঢুকছে। এরপর দেখো হাতের ডান দিকে জয়েন ক্লাস নামে একটা অপশন পাবা। এই যে ক্লাসে দিয়ে জয়েন ক্লাস। পাইছো? জি ভাই পাইছি। এবার একটা ক্লাস কোড চাচ্ছে তাই না? জি। তোমার নামটা কি ভাইয়া? এমডি তোমার নামটা বলো। পুরো নাম হচ্ছে এমডি জুবাইর আহমেদ রিয়াদ। না মানে জুমের মধ্যে কি নামে আছো? জুমের মধ্যে আছে রিয়াদ, RIYAD। ওকে আমি প্রাইভেট একটা মেসেজ করছি, ক্লাস কোডটা দিয়ে দিছি। ক্লাস কোডটা দিয়ে তুমি জয়েন করো। অ্যাড্রেস পাইছো? একটা মেসেজ দিছি দেখো। এখনই অ্যাড হয়ে যান ভাই, পরে আবার অফ করে দেওয়া হবে। এখনই ঢুকে নাও, আমি একটু পরে আবার এক্সেসটা অফ করে দিব। অ্যাকচুয়ালি প্রাইভেট মেসেজটা কোথায় আসে ভাই? জুমের চ্যাটে যাও, জুমের অপশনে গিয়ে চ্যাটে ক্লিক করো। করছো ক্লিক? জি জি ভাই পাইছি। এবার ক্লাস কোডটা পেস্ট করে এন্টার দাও, দেখো ঢুকে গেছে। লোডিং হইতেছে ভাই। হ্যাঁ ভাই ঢুকে গেছে ভাই। ওকে, আর কারো আছে এরকম ক্লাসরুমে ইস্যু? আচ্ছা আমি জাস্ট ক্লাসে কোডটা ডিসেবল করে রাখছি। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট জমা দাও, ডোমেইন হোস্টিংগুলো নেওয়া শুরু করো। আই হোপ টেনশনটা খুব বড় ব্যাপার না। বেসিক্যালি ক্লায়েন্টের কাছে প্র্যাকটিস যখন করবা তখন তুমি সিপিএল এ যদি অভ্যস্ত থাকো যে কোনো ক্লায়েন্টের কাছে খুব দ্রুত কাজ করতে পারবা। আর 2 নম্বর অপশন হচ্ছে অনেক ক্লায়েন্ট পেমেন্টটা ক্লিয়ার করে না, এইজন্য ক্লায়েন্টের সাইডে না করে আমার সাইডে করব। পরবর্তীতে আমি আমার সাইটটা 5 মিনিটে কোনো একটা অ্যাপ দিয়ে ক্লোন করে ফেলবো, সেটা আমি একটু পরের দিকে ক্লাসে দেখাবো। তো বেসিক্যালি ক্লায়েন্টের একটা সাইটের মানে এক একজন সপ্তাহে 3টা 4টা করে কাজ করে আমাদের স্টুডেন্টরা। একটা কাজ করার সাথে সাথে তুমি তোমার হোস্টিং এর পুরো 1 বছরের পেমেন্ট উঠে ফেলতেছো। অর্থাৎ তুমি যদি $50 একটা কাজ পাও 4,000 টাকা, আর তোমার হোস্টিং এর দাম পড়তেছে 2300 টাকা পুরো সারা বছর মিলে। সারা বছরে কত হাজার কাজ করবা আর তোমার ডোমেনের অ্যামাউন্টটা কত কম হয়। এইভাবে থিঙ্ক করলে দেখো ডোমেন হোস্টিং এর পেমেন্টের কোনো পেমেন্টই না। 2300 টাকা পেমেন্ট করে ফর্মটা ফিল আপ করে ফেলো। আর পেমেন্ট এখনই না করতে পারলে তুমি ডোমেন হোস্টিং এর অ্যাক্সেসটা নিয়ে নাও, এক সপ্তাহের মধ্যে পেমেন্ট করলেও চলবে। ওকে, এটা কার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবো? আমি একটা গ্রুপে পোস্ট করতেছি, ওই পোস্টে কমেন্ট করো সবাই। আর শফিউল আর আলমকে যে কোনো একজনের নাম্বারটা দাও তো, হোস্টিং এর নাম্বারটা দিয়ে দাও তো একটু। পোস্ট কমেন্ট দিয়ে দিয়েছি, আমি কমেন্ট পিন পোস্ট করে দিয়েছি। একটু তাও জুমে চ্যাট একটু দিয়ে দে। এই অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিব? অ্যাসাইনমেন্টটা তোমার ডোমেন হোস্টিং কিনবা, কেনার পরে ওই হোস্টিং এর মধ্যে তোমার রুটের মধ্যে প্লাগইনটা ইনস্টল করে সাইটে জমা দিয়ে দিবা। জমা দেওয়ার নিয়মটা ভিডিওতে দেওয়া আছে। তারপর তুমি যদি না বুঝো কিভাবে ক্লাসরুমে জমা দিবা, গ্রুপে একটা পোস্ট করো, দেখবে সবাই হেল্প করবে তোমাকে। ওকে আচ্ছা ভাই। ভাই এই অ্যাসাইনমেন্ট কয় দিনের মধ্যে জমা দেওয়া লাগবে? আমি নেক্সট ক্লাসে আসার আগ পর্যন্ত সময় পাবো, 1 সপ্তাহ। আপনার ক্লাস তো শনিবারে আছে মনে হয়। আচ্ছা মানে শনিবারে থাকলে এই শনিবারে না, পরের শনিবারে দিবা আর কি। ওকে, যেহেতু এটা এক্সট্রা ক্লাস। আর হোস্টিং এর নাম্বার দেওয়া হয়েছে, দেখো সবাই একটু নাম্বারটা সেভ করে রাখো। ভাই এরপর প্লাগইনগুলো আছে এগুলোকে আমাদেরকে কিনতে হবে নাকি হচ্ছে আমরা সাপোর্ট পাবো আর কি? বুঝলি মানে ভাই ওয়ার্ডপ্রেসের সমস্ত প্রিমিয়াম প্লাগইনগুলো আছে এগুলো কি আমাদেরকে আবার কিনতে হবে নাকি আমরা এটা এমনিতে পাবো আমাদের কাছ থেকে, এগুলো কিনা লাগবে না। আমাদের এই হোস্টিং এর পেমেন্টটা হচ্ছে লাস্ট পেমেন্ট। ঠিক আছে বলো তো ভাই। হ্যাঁ ভাইয়া এই রুটিনের ব্যাপারে একটা কথা ছিল।